লিসেনার্স, আমাকে যিনি ঘটনাটি শেয়ার করেছেন তিনি আমার মামার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার বন্ধু মেডিকেলে পড়াশোনা করে। তার নাকি অনেক দিনের শখ ছিল লাশ কাটা ঘরে কিভাবে লাশ কাটে তা দেখার জন্য। লিসেনার্স, ঘটনাটি যেভাবে লিখেছেন তিনি, আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি তখন মেডিকেলে প্রথম বর্ষের ছাত্র। আমার খুব ইচ্ছা যে লাশ কাটা দেখব। আমি প্রথম বর্ষের ছাত্রের কারণে আমাকে লাশ কাটার ঘরের দিকে যেতে মানা করা হলো। তাও আমি যাওয়ার আগ্রহ ছাড়ি নাই। আমার এক পরিচিত ভাইয়ের সাথে কথা বলি, তার সাথে যাওয়ার জন্য ভাবলাম, কিন্তু বলার পর তিনি বললেন, না থাক, দেখার বাসনা পূরণ করতে গিয়ে নিজের জীবন হুমকির মুখে ফেলো না। আমি অনেক বলার পর তিনি ব্যবস্থা করে দিলেন এবং বললেন, কিছু হয়েও গেলে আমাকে দোষ দিতে পারবে না তুমি। আমি বললাম, ঠিক আছে। যাই হোক, আমাকে 2 ঘন্টা পরে এসে বলল, তাহলে তুমি অপেক্ষা করো, কয়েকদিন পর আগে লাশ আসুক। একদিন পরই আমাকে মোবাইল করে রাত 11টায় খবর দিল যে লাশ নিয়ে এসেছে। আমি আর আমার এক বন্ধুকে সাথে নিয়ে গেলাম দেখতে। কিন্তু পোস্টমর্টমের পাশে যেতেই আমার নাকে শুনেছি যারা লাশ কাটে তারা নাকি এরকম নেশা করে, আবার অনেকে কি যেন খেয়ে মাতাল হয়ে লাশ কাটে। এক কথায় সুস্থ মাথা লাশ কাটে না। আমরা যেতেই বিশ্রী এক গন্ধ আমার নাকে আসলো। দেখলাম কয়েকজন গেটে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কে ওখানে? আমরা কাছে যেতেই বলল, ও তোমরা তাহলে, কিন্তু সাবধান, কাউকে বলা যাবে না। আমরা বললাম, ঠিক আছে, বলবো না। তখনও আমরা দেখলাম লাশ ভ্যানের ওপরেই আছে। লাশখানা ভেতর নিয়ে গেল কয়েকজন। তারপর তারা আমাদের দিকে তাকিয়ে বলল, কি দেখবে ভাই, বাড়ি যাও। আমরা দুজন তার কথায় গুরুত্ব না দিয়ে ভিতরে ঢুকলাম। যিনি লাশ কাটবেন তিনি আমাকে বলছে যে দরজাটা বন্ধ করে দিতে। আমি বন্ধ করলাম। ভেতরে গিয়ে দেখি একজন পুলিশ, যিনি লাশ কাটবেন তিনি এবং আমরা দুজন, মোট 4 জন ছিলাম। চারিদিকে স্তব্ধ, কোনো সারা শব্দ নেই। কোথায় থেকে যেন লাশ কাটার বাক্স নিয়ে আসলেন চাচা, যিনি লাশ কাটবেন, আমি তার কথা বলছি। চাচা এখন মাতাল। তিনি দিনে বেশি বের হন না, কারণ তিনি দিনের অনেকটা সময় ঘুমান এবং রাতে তার কাজ হলো লাশ কাটা। চাচা কেচি দিয়ে 4টা রশি দড়ি কেটে পাটি খুলে কাফনে মোড়ানো লাশ বের করলেন। লাশটি 16-17 বছর বয়সের এক যুবকের লাশ। এক বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিল। যাই হোক, তেমন একটা শুনি নেই, কারণ লাশ কাটার সময় কথা বলতে নিষেধ করেছেন। তিনি কেচি দিয়ে বুক থেকে নাভি পর্যন্ত কেটে ফাঁক করলেন। দেখলাম হলুদের মতো চর্বিগুলো তিনি কেটে ফাঁক করে প্রত্যেকটি অঙ্গ আলাদাভাবে রাখলেন। মানুষ এত নিকৃষ্ট হতে পারে, নিজে নিজে ভাবলাম। মারা যাওয়ার পরেও শান্তি নাই মানুষের। ভেবে মাথাটা চক্কর দিল। পাশে তাকাতেই দেখি আমি যাকে নিয়ে আসলাম সে নেই। বাহিরে এসে দেখি সে বসে আছে বাহিরের দিকে। বললাম, কি হয়েছে? বলল, মাথাটা ঘুরে উঠেছে, তাই বাইরে আসলাম। আমি ভেতরে চাচাকে বলে 2 জন বাসার দিকে রওনা দিলাম, কিন্তু ছেলেটার চিন্তা মাথা থেকে সরছে না। আমি বাসায় ঘুমাতে পারছি না, মনে হচ্ছে ছেলেটা আমার আশেপাশেই আছে। লাইট ভয়ে বন্ধ করতে পারছি না। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা শরীর নিয়ে মোবাইল খুঁজে টর্চ জ্বালালাম। জানালাও ভয়ে খুলছি না, কিন্তু গরমে শরীর অস্থির হয়ে গেল। বাধ্য হয়ে খুললাম জানালাটা। খুলেই তো আমি অবাক, আমার জানালার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে তুমি? রাসেল না? এই রাসেল। কিন্তু কে রাসেল? আমার মুখ থেকে অজান্তেই বের হয়ে গেল এরকম একটা নাম। রাত তখন 2:30 বাজে। আমি নাম আরেকবার ডাকতে আমার দিকে তাকালো। আমি কি করব বুঝতে পারছি না। স্থিরভাবে দাঁড়িয়ে আছে আমি, পুরো পাথরের মতো। কারণ যে লাশটাকে আমি লাশ ঘরে দেখে আসলাম, যা লাশ কাটছিল, সেই যুবক ছেলেটা আমার জানালায়। আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি। সকালে আমার বন্ধু আমার দরজায় শব্দ করে নক করতে লাগলো। আমি উঠে দরজা খুলেই আমাকে বলল, ভাই, আমি ওই ছেলেটিকে দেখেছি। আমিও বললাম, আমিও দেখেছি। আমরা দুজন ভয়ে হুজুরকে বলি, হুজুর আমাদেরকে পানি পোড়া খাওয়ায়। আমরা দুজন প্রায় 2 মাসের মতো এক বিছানায় ঘুমাই। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। আজকের ঘটনাটি আমার দাদির বোনের কাছ থেকে শুনেছি।
তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত একটি ঘটনা। আজ থেকে প্রায় 5 বছর আগে তার কাছ থেকে শোনা অদ্ভুত ঘটনা আজ আপনাদের আমি বলবো। সেদিন থেকে 30 বছর আগে ঘটে যাওয়া দাদির জীবনের অদ্ভুত একটা ঘটনা তিনি আমাকে শোনান। আগেই বলে নিই, আমাদের জেলার প্রধান ডোম ছিলেন দুলাল মিয়া, যিনি মৃত মানুষকে কেটে ময়না তদন্ত করেন। আমার দাদির দূর সম্পর্কের ভাই হন তিনি। একদিন আমার দাদির মেয়ের বাড়ি কাকচিরা থেকে তার বাড়ি কদমতলা আসছিলেন। এখনকার মতো ওই সময় গাড়ির ব্যবস্থা না থাকায় তিনি হেঁটেই আসছিলেন। দূরত্ব অনেক হওয়ায় জেলা শহরে আসতেই রাত হয়ে যায় তার। কি আর করার, একা আর বাড়ির পথে যাওয়ার সাহস না করে চলে গেলেন শহরের চর কলোনিতে তার ভাই ডোম দুলালের বাসায়। তিনি বাসায় যাওয়ার পরে সবাই হাসি খুশি ছিল। আমার দাদির ভাই ডোম দুলালের রুমটা ছিল একটা। ঘরটির অবস্থান ছিল নদীর একেবারে পাশেই। বলতে গেলে দূর থেকে ঘরটা দেখলে মনে হবে একটা ভুতুরে কোনো একটা বাক্স যেন। তার আর্থিক অবস্থা ভালো ছিল না, সেজন্যই জরাজীর্ণ এই এক রুমের ঘরেই তিনিও তার স্ত্রী থাকতেন। জরাজীর্ণ ঘর হলেও সেদিন রাতে 3 জনের হাসি তামাশার কোনো কমতে ছিল না তাদের। কিন্তু তার ভাইয়ের বাড়ির এই হাসি খুশির মুহূর্তটাকে এই 3 জনের বাইরে আরেক লোক শেষ করে দিবে তা তখনও জানতেন না কেউ। যাই হোক, রাত তখন 8টা, খাবার খেয়ে শুয়ে যাবেন সবাই। তবে একটা সমস্যা ছিল, ঘর ছিল তাদের একটা, সেই ঘরের শোয়ার খাটও ছিল একটা, কিন্তু মানুষ ছিল তারা 3 জন। তাই অতিথি হিসেবে দাদিকে ঘুমাতে দেওয়া হলো খাটে, আর দাদির ভাই আর তার স্ত্রী ঘুমালো নিচে, মানে খাটের পাশেই মাটিতে। এ সময় দুলাল বলল, আপা আমরা 2 জন নিচে ঘুমাই, কারণ আমাদের ঘরে একটা লাশ আছে, লাশটা খাটের নিচেই আছে, কালকে এটা কাটতে হবে, আপনি আবার ভয় পাবেন না, একদিন আমাদের সবারই মরে যেতে হবে, তাই লাশকে ভয় পাওয়ার কিছু নেই। এই বলে তারা স্বামী স্ত্রী ওই লাশের পাশেই মাটিতে মাদুর পেতে ঘুমিয়ে পড়ল। তাদের কাছে এমন মনে হয় যেন লাশটি কোনো মানুষের নয়, ওটা কোনো একটা মৃত মুরগির দেহ। তাদের কাছে লাশটা মুরগি মনে হলেও আমার দাদির কাছে কিন্তু মুরগি নয়, লাশের থেকেও বড় কোনো ভয়ঙ্কর কিছু মনে হলো। ওই সময়টার কথা বলতে গিয়ে দাদি বলেন, তখন যেন মনে হচ্ছিল আমি অর্ধেক হয়ে মরে গেছি পুরাপুরি। যখনই বালিশে মাথা রাখি তখনই মনে হয় আমি যেন লাশের বুকের উপরে মাথা রাখছি। ইচ্ছে হচ্ছিল পাখির মতো উড়ে নিজের বাড়িতে চলে যাই। সেদিন পুরো রাত আমি কিভাবে কাটিয়েছি তা আমার মনে নেই। সেদিন বেঁচেছিলাম নাকি মরে গিয়ে আবার ভোর রাতে বেঁচে উঠেছিলাম তাও আমি জানি না। দাদির কাছে এই বাস্তব ঘটনা শুনে ডোম দুলালের দুঃসাহস কতটা এবার নিজে দেখার ইচ্ছা হলো। আমাদের জেলায় ডোম দুলালকে এক নামেই সবাই চিনে। তিনি যে কতটা সাহসী তা কম বেশি সবারই জানা। দাদির কাছে ওই ঘটনা শুনে চিন্তা করলাম, এবার আমি নিজেই যাব তার কাছে, সরাসরি শুনব তার কাছ থেকে অদ্ভুত সব ঘটনা। খোঁজ নিয়ে জানা গেল তিনি জেলার চর কলোনিতে এখন আর থাকেন না, এখন তিনি থাকেন ঢলুয়া পটকাখালীতে সরকারিভাবে দেয়া লাশ কাটার ঘরেই। একদিন দুপুরে ছুটে গেলাম জেলার প্রধান ময়না তদন্ত ঘরে, যাকে লাশ কাটার ঘর বলা হয়। ওখানে গিয়ে দেখলাম অদ্ভুত এক কাণ্ড। প্রধান সড়ক থেকে বাগানের মাঝ দিয়ে ভাঙাজোড়া ইটের সড়ক পার হয়ে ওই লাশ কাটার ঘর। বাড়িটি 2 রুম বিশিষ্ট, 2টি রুমেই লাশ কাটা ঘরের আদলে তৈরি, মানে লাশ কাটার জন্য 2টি রুমেই একটি করে সিমেন্ট ও টাইলস দিয়ে তৈরি 2টি করে খাট, যার উপরে লাশ রেখে কাটাকুটি করে ময়না তদন্ত করা হয়। আমার জন্য অবাক হওয়ার ঘটনা হলো, ঘরের পশ্চিম পাশের রুমটায় কাটা হয় লাশ, এছাড়াও পচা ও গলিত লাশগুলো দিনের পর দিন রাখা হয় ওই রুমে। আর পূর্ব পাশের রুমেই থাকেন ডোম দুলাল, লাশ কাটার জন্য তৈরি খাটেই ঘুমান তিনি। তিনি শুধু লাশই কাটেন না, পাশাপাশি তিনি কবিরাজ হিসেবে বেশ পরিচিত। তার সাথে কথা বলতে বলতে অনেক সাহস করে পূর্ব পাশের রুমে ঢুকলাম। ওই ঘরেও ভয় পাওয়ার মতো অনেক কিছুই তিনি রেখেছেন। রুমের চারপাশে সাজিয়ে রেখেছেন অদ্ভুত সব জিনিসপত্র। কাচের বোতলে তেলের মধ্যে ডুবিয়ে রেখেছেন 5-6 মাস বয়সের মৃত শিশুদের দেহ। জানতে চাইলে তিনি বলেন, নারী লাশের পেটে থাকা ওই সব শিশুর দেহ আমি রেখেছি, ওগুলো আমার কবিরাজি কাজে প্রয়োজন হয়। আমি বললাম, লাশ রাখার পাশের রুমেই আপনি নিজে থাকেন? অদ্ভুত কোনো ঘটনার সাক্ষী আপনি হয়েছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে আচমকা হাসি দিয়ে ডোম দুলাল বলেন, এ আর নতুন কি, ওসব ঘটনা আমার সামনে প্রতিনিয়তই ঘটে।
আমি অনেক অনুরোধ করি তাকে সেগুলো ঘটনাগুলো আমাকে বলতে বলি আমি। তিনি বলা শুরু করেন আমার অনুরোধে। সেই সব কাহিনীর একটা আজ বলবো আমি। 2007 সালের 15ই নভেম্বর ওই দিন পশ্চিম পাশের রুমে একটি লাশ ছিল। রাতে শুরু হয় ভয়ানক ঘূর্ণিঝড় সিডর। ডোম দুলাল তার পরিবারের সবাইকে নিয়ে চলে যান ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে। পরের দিন ওই লাশ কাটা ঘরে এসে দেখেন ঘরের তালা ঠিকই আগের মতোই আছে। রুমের জানালা তো লাগাই ছিল, তাই রুমের জিনিসপত্র কিংবা লাশ পানিতে ভেসে যাওয়ার কথা না। কিন্তু সেদিন ঘটনা ঘটল উল্টো। ওই দিন রুমের দরজা খুলে দেখা গেল ঘরে থাকা লাশটি আর নেই। আশেপাশে বহুত খোঁজাখুঁজির পরও লাশটি পাওয়া গেল না। যে ঘরে দরজা ছাড়া শুধু পানি যাওয়ার 2 ইঞ্চি পরিমাণে ফাঁকা ছাড়া ভেতরে ঢোকা বের হওয়ার আর কিছুই নেই, সেই ঘর থেকে কিভাবে আস্ত লাশ উধাও হয়ে গেল? বাকি অন্য সব জিনিসপত্র যার যার স্থানেই আছে, কেন এমন হলো? এমন প্রশ্নের উত্তর তিনি নিজেও দিতে পারেননি। তবে ওই ঘটনার 3 দিন পরে লাশটি পাওয়া গেছে ঠিকই, কিন্তু লাশ কাটার ঘর থেকে প্রায় 30 কিলোমিটার দূরের গ্রামের একটি খালের পাড়ে। এরও জবাব তার কাছে নেই। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার বড় খালুর মুখ থেকে শোনা ঘটনাটি। তিনি ঝামটপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরের এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না, তাই খালু হেঁটে শহরে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, আর এভাবেই কষ্টে জীবন চলতো তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল, তার সাথে কুয়াশা। চারিদিকে তেমন ভালো দেখাচ্ছিল না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলাবালি মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। তিনি ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আঁকলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখতে হবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনেই থাকে, সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখল, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছনে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে 1 পা 2 পা করে সামনের দিকে এগোতে লাগলেন। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথের সামনে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করেই। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে? রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়ির আজকের রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যে যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল, তখন দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুঁড়ে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগান্বিত হয়ে বলল, এই লোক এত রাতে ডাকাডাকি করছে কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে আমি বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যান। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনো দিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন তাসনিয়া। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি তাসনিয়া, সিলেট সরকারি মহিলা কলেজে ইংরেজি বিভাগের 1ম বর্ষে পড়ছি।
আমি সর্বপ্রথম যে হলে উঠি তা ছিল বহু পুরনো একটা বিল্ডিং। এটাকে সবাই ভূতের বিল্ডিং বলেও ডাকত। রুমে ওঠার পর ছিল ইন্টারমিডিয়েটের ইয়ার চেঞ্জ পরীক্ষা। দিনটা ছিল 19শে মে 2014। তারা যথারীতি পরীক্ষা দিতে গেল আর আমি লাঞ্চ করে ঘুমিয়ে রইলাম। ঠিক তখন চারপাশ খুব নীরব, দরজা জানালা লাগিয়ে ঘুমাচ্ছি। তখন ঘুমের মধ্যে দেখি একটা লাশ সোজা অবস্থায় আমার উপর উঠতে যাচ্ছে। স্বপ্নের মধ্যেই ভয় পেয়ে আমি পেছনে যাচ্ছি। তার মধ্যেই ঘুম ভেঙে গেল। দেখলাম কি যেন আমাকে চেপে ধরে রেখেছে। আদো ঘুমেই টের পেলাম কেউ একজন আমার মাথার দিক থেকে আমাকে ধরে রেখেছে। অনেক চেষ্টা করলাম বিছানা থেকে নামার জন্য, পারলাম না। শুধু তাই নয়, লক্ষ্য করলাম কে যেন আমার গলা চেপে ধরে আছে, আর এই কারণেই আমি কথা বলতে পারছি না, আর কাউকে ডাকার মতো শক্তিও পাচ্ছি না। আমি আরও অনুভব করলাম স্বপ্নে দেখা ওই লাশটাই আমাকে ধরে রেখেছে। গরমের দিন, ফ্যান চলছে, তবু আমি প্রচণ্ড ঘামছিলাম। অনেক চেষ্টার পরে উঠে বসলাম, আর তখন মনে হলো রুমের পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। শুধু সেই দিনই নয়, এরপর থেকে রাতেও আমার সমস্যা হতে থাকে। ঠিক যখন ঘুমাতে যেতাম তখন কে যেন আমাকে চেপে ধরে রাখতো। আমার সারা শরীর দিয়ে ঘাম পড়তে থাকতো। আমি আমার আম্মুকে সব বলার পর আম্মু হুজুরকে জানালেন। হুজুর আমাকে তেল পোড়া আর পানি পোড়া দিলেন। সত্যি বলতে কি, এই রুম বা এই জায়গা কোনোটাই ভালো না। একসময় এখানে রাজারা বাইজি নাচের আসর বসাতেন আর অত্যাচার করতেন। এরপর যখন অনেক সময় রাত জেগে পড়তাম, তখন মাঝে মাঝে খুব স্পষ্টভাবে নূপুরের শব্দ শুনতে পেতাম। টানা 3 দিন আমি শব্দ শুনলাম, কিন্তু অন্য কেউ এই শব্দ শুনতে পেত না। তারপর যখন হুজুরের দেয়া তেল পোড়া দিয়ে ঘুমাতে গেলাম, তখন আর কোনো সমস্যা হলো না। এর কিছুদিন পরে অন্য এক শুক্রবারে এক আপু মানত করলেন তিনি মাজারে যাবেন। সকালের দিকে আমাকে বললেন ওনার সাথে যেতে। আমি তার সাথে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর এর মাজারে গেলাম। সেখানে নামাজ পড়লাম, তারপর হলে ফিরে লাঞ্চ করে ঘুম দিলাম। তখন রুমে আমি একা ছিলাম না, আমার জুনিয়র রুমমেট 2 বোন ছিল। তারা শুয়ে শুয়ে গল্প করছিল। আমি তাদের বললাম, লাইটটা অফ করো, আমি ঘুমাচ্ছি। লাইট অফ করার কিছুক্ষণ পরে দেখলাম কয়েকজন মহিলা আমার মাথা আর পা উভয় দিক চেপে ধরে আছে। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক চেষ্টা করার পর চিৎকার করে রুমমেটদের নাম ধরে ডাক দিলাম। তারপর তারা নিজেই দেখলো আমি প্রচুর কাঁপছি আর ঘামছি। সাথে সাথে তারা আমাকে তেল পোড়া দিল আর পোড়া পানি খাওয়ালো। তারা বুঝতে পারলো এই ভূতের বিল্ডিংয়ে এমন কিছু আছে যা সবাইকে আক্রমণ না করলেও আমার জন্য তা ক্ষতিকর। তবে আমি এখন ওখান থেকে চলে এসেছি, কারণ ওই ভবনটা ছিল একতলা, যার জন্য এই ভবন ভেঙে নতুন ভবন উঠেছে। এখন আর কোনো সমস্যা হচ্ছে না। আমার সাথে এরকম আরও কিছু ঘটনা আছে যা আমি পরে শেয়ার করব। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 30 বছর আগে, 1990 সালের দিকে। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সালাম মিয়া, যিনি পেশায় একজন হকার। তিনি গত 25 বছর ধরে হকারি পেশার সাথে নিযুক্ত। তিনি ভোর হবার আগেই অনেক দূরের গ্রাম থেকে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। সারাদিন ট্রেন থেকে ট্রেনে হকারি করেন। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যায়। লিসেনার্স, সালাম মিয়ার মুখে বলা ঘটনাটি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি আমি সালাম মিয়া, বয়স 50। আমি রোজ গ্রাম থেকে পায়ে হেঁটে ট্রেনে হকারি করতে যাই। আমি ট্রেনে করে পান সিগারেট বিক্রয় করি। আমার গ্রাম থেকে স্টেশনে যাবার পথে একটা বড় কবরস্থান পাশ দিয়ে পার হয়ে যেতে হয়। ঘটনাটি সেই কবরস্থানকে নিয়েই। ট্রেনে সব কিছু বিক্রি করার পরে বাড়ি ফিরতেছিলাম। সেদিন ট্রেন বিলম্ব থাকার কারণে বেশ খানিকটা দেরি হয়ে যায়। স্টেশন থেকে বের হওয়ার সময় দেখলাম রাত 1:30 বাজে। এমন দেরি এর আগে হয়নি, তাও সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। আমি হেঁটে যাচ্ছিলাম। প্রায় 30 মিনিট পর সেই কবরস্থানের কাছে চলে আসলাম। এখান থেকে আমার বাড়ি আর 20 মিনিটের রাস্তা। কবরস্থানটি দেখার পর কেন জানি বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আগানোর ইচ্ছা হলো না। এখান থেকে ঘুরে যাওয়া যাবে না, কিন্তু সেখানে দিয়ে যেতে হলে আরও ঘন্টাখানেক লাগবে। অযথা ঝামেলার কথা ভেবে বাদ দিলাম। শুনেছিলাম আগুন দেখলে নাকি ভূত কাছে আসে না, তাই সিগারেটটাতে টান না দিয়ে জ্বালিয়ে রাখলাম। 20 থেকে 25 কদম আগানোর পর
কবরস্থানটির একদম কাছে এসে পড়লাম। এখানকার ঘটনা জানার পর কোনো ওয়াচম্যান আর থাকে না। কেউ সাহস করে থাকলেও বেশি দিন টিকে না। শোনা যায় শয়তানের বাস এই কবরস্থানে। আমি মনে হালকা সাহস নিয়ে আগাতে থাকলাম। 10 মিনিট হাঁটার পরেও মনে হলো আমি সেখানটাতেই আছি। 1 ইঞ্চিও এগোতে পারিনি। কিন্তু আমি তো সেই কখন থেকেই হাঁটছি। হঠাৎ করে চাপা কান্নার শব্দ পেলাম। পিছু ফিরে দেখি এক বাচ্চা, বয়স 2 থেকে 2.5 বছর, বলের মতো কিছু একটা নিয়ে খেলা করছে। ভাবলাম এত রাতে এই বাচ্চা এখানে কেন? হয়তো কেউ ফেলে রেখে গেছে। তার কাছে গেলাম আস্তে আস্তে করে। কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই উঠাতে পারলাম না। এইটুকু বাচ্চার শরীরে এত শক্তি। যে বাচ্চাটার বলে হাত দিলাম, আমার দিকে হঠাৎ করে তাকালো। আমি সত্যি ভাবিনি এমনটা আমার জন্য অপেক্ষা করছে। বাচ্চাটার চোখ নেই, পুরোটা কালো, আর যেন কালো রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আর মুখ দিয়ে বলছে, বড় ভুল করেছিস সালাম, তোর এদিক দিয়ে আসা ঠিক হয়নি। হঠাৎ করেই দেখি বাচ্চাটা উধাও হয়ে গেল। বলের জায়গায় যেন অন্য কিছু। একটু নিচু হয়ে দেখি একটা মাথা, কেটে ফেলা মাথা। ভালো করে খেয়াল করে দেখি সেটি আর কারো নয়, আমারই মাথা। পুরো শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি নড়তে পারছি না। আবারও সেই শব্দ, সেই কথা, ভুল করেছিস সালাম। এবার ফিরে তাকিয়ে দেখি একটা কুকুর, একদম কালো কুচকুচে, চোখটাও কালো, যেন অন্ধকারে ভাসছে সে। কিন্তু অবাক করার কাণ্ড, সে 2 পায়ে ভর করে দাঁড়িয়ে আছে, ঠিক মানুষের মতো, আর এক হাত দিয়ে একটি মাথা ধরে আছে। ভালো করে খেয়াল করে দেখি আবারও আমার মাথা। এবার আর নিজেকে সামলে রাখতে পারলাম না, সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। চোখ যখন খুলে তখন নিজেকে কবরস্থানের ঠিক কিছু সামনে একটি মসজিদ ছিল, সেখানেই পাই। সেখানকার হুজুর সাহেব আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল। তাকে সব ঘটনা বলার পর এসবের কারণ জানতে চাইলে বলেন, বাবা কিছুদিন আগে একটি বিত্তশালী পরিবারের 2 থেকে 3 বছরের বাচ্চাকে কয়েকজন তুলে আনে। তারা ঠিকমতো টাকা না পাওয়ায় বাচ্চাটির চোখ তুলে নিয়ে মাথা কেটে ফেলে। চোখ আর মাথা কুকুরকে দিয়ে দেয় খাওয়ার জন্য, আর বাকি দেহটুকু এখানেই কবর দেয়। হয়তো জানাজা নামাজের অভাবের বাচ্চাটির আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমরা শত চেষ্টা করেও তার আত্মার শান্তি আনতে পারছি না। হয়তো প্রতিশোধের আগুনে জ্বলছে। তিনি আরও বললেন, বাবা আর কিছুক্ষণ পরে আজানের সময় হলে হয়তো তোমাকে আর পাওয়া যেত না। আমার এখনো মনে আছে, আমি 2 সপ্তাহ জ্বরে ভুগেছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি। এখনো স্বপ্নে সেই শব্দ আমার কানে বেজে ওঠে, ভুল করেছিস সালাম, বড় ভুল। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি বলেছেন একজন মাদ্রাসার ছাত্র, নাম রফিকুল ইসলাম। বর্তমান বয়স তার 27। তিনি তার জীবনে বেশ কয়েকবার কিছু আজগবি ঘটনার ভেতর দিয়ে গেছেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি উনি যেভাবে বলেছেন আমি হুবহুব আপনাদেরকে সেভাবেই তুলে ধরছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একবার বন্ধুদের সাথে পিকনিকে বীরশিরি গিয়েছিলাম, পাহাড়ি এলাকা। সেখানে কোনো কারণবশত আমি বাস মিস করেছিলাম। তারপর স্থানীয় মানুষের কথায় আমি কাছের রেল স্টেশনে যাবার জন্য রওনা দিই। তখন প্রায় রাত 8:30। আকাশে অর্ধ পূর্ণিমা, আলো আধারের খেলা। জনমানবহীন এলাকা, রাস্তা সম্পূর্ণই ফাঁকা। কেমন যেন ভয়ঙ্কর পরিবেশ। কিন্তু আমি মূলত সাহসী। আমার মনে ভয় ডর খুবই কম। এছাড়া আমি মাদ্রাসার ছাত্র, যার কারণে অনেক সূরা কালাম আমার জানা। নিজের মনে হাঁটছি আর চিন্তা করছি ফিরতি ট্রেন পাওয়া গেলেই হলো। হঠাৎ করে পেছনে একটা বিড়ালের ডাক শুনতে পেয়ে পিছন ফিরে তাকালাম। দেখি একটা কুচকুচে বিড়াল আমার পিছন পিছন আসছে। আমি তেমন একটা পাত্তা দিলাম না, আবার হাঁটতে থাকলাম। এবার কুকুরের ডাক শুনতে পেলাম। এবার পিছনে ফিরে দেখি একটা কুকুর আমার পেছনে। আমি যা বুঝার তা বুঝে গেলাম। এবার দ্রুত পায়ে হাঁটছি আর সূরা ইউনূস পড়ছি। তার কিছুক্ষণ পরে মেয়েলি কণ্ঠের হাসি শুনতে পেলাম। এবার পিছনে ফিরে যা দেখলাম তা আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আপনারা হলিউডের ছবিতে ড্রাকুলার অবশ্যই দেখেছেন, ঠিক সেই রকম পুরো শরীর ছোপ ছোপ রক্ত, মুখ দিয়ে লালার মতো রক্ত ঝরছে। মনে হলো কিছুক্ষণ আগে কোনো জানোয়ার বা মানুষের রক্ত মাংস খেয়ে এসেছে। এইবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রচণ্ড ভয় পেয়ে দৌড়াতে থাকলাম আর মাঝে মাঝে পেছনে তাকাচ্ছি।
মাটি থেকে এক হাত শূন্যে ভেসে ভেসে আমাকে ধরার জন্য এগিয়ে আসছে। কিছু দূর যাওয়ার পরই রাস্তার আদুরে একটা বাড়ি দেখতে পেলাম, আলো জ্বলছে। কোনো কিছু না ভেবে রাস্তা ছেড়ে সেই দিকে দৌড় দিলাম। প্রিয় লিসেনার্স, ঘটনার শুরু মূলত এখানেই। তারপরে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। পুরনো একটা জমিদার বাড়ির মতো, ঝাড় জঙ্গলে ভরপুর। ঘরের সামনে এসে কাঠের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলাম, আর পিছনে ফিরে তাকিয়ে দেখি সেই ডাইনিটা আর নেই। একজন বৃদ্ধা ঘরের দরজা খুলে দিল। আমি হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আমার এই রকম আকস্মিক প্রবেশে বৃদ্ধা ভরকে গেল। বৃদ্ধা আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমি বললাম ভয় পেয়েছি, আর অনুরোধ করলাম এক গ্লাস পানি দেওয়ার জন্য। বৃদ্ধা মহিলা সম্ভবত তার মেয়েকে ডাক দিলেন, মা কিরণবালা, এক গ্লাস পানি দিয়ে যা। পুরাতন খাটের উপর বসে ফ্লোরের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর পানির জন্য অপেক্ষা করছি। এমন সময় কে যেন আমার মুখের সামনে একটা পিতলের গ্লাস এগিয়ে দিল, গ্লাস ভর্তি রক্ত। ভয়ে এবার আমার কলিজা শুকিয়ে গেল। মুখ তুলে তাকিয়ে দেখি সেই ডাইনিটা আমার সামনে রক্তের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে আর মিটমিট করে হাসছে। সে এক ভয়ানক দৃশ্য। আমি লাফ দিয়ে দরজার সামনে গিয়ে কোনো মতে দরজা খুলে আবার দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে রেল স্টেশনের মসজিদের বারান্দায় এসে অচেতন হয়ে পড়ে গেলাম। কতটা সময় অচেতন ছিলাম ঠিক জানি না। যখন জ্ঞান ফিরে আসলো তখন দেখি মসজিদের ইমাম আমার মাথায় পানি ঢালছে। যখন মোটামুটি সুস্থ হলাম তখন ইমাম সাহেবকে খুলে বললাম গত রাতে আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। আমার ঘটনা শুনে ইমাম সাহেব বললেন, কথিত আছে এই এলাকার জমিদার ছিল রাজা লালমোহন বীরেন্দ্র। সে ছিল অত্যাচার জমিদার। কুমারী মেয়েদেরকে ধরে এনে তিনি ভক্ষণ করতেন। তেমনি একটি কুমারী মেয়েকে ধরে এনে সেই জমিদার বাড়িতে সেই মেয়েকে ধরে আনার সময় তার বৃদ্ধ মা বাধা দেয়, যার কারণে জমিদারের লোকেরা বৃদ্ধ মাকে হত্যা করে। আর সেই মেয়ে জমিদার কর্তৃক ধর্ষণের শিকার হয়ে সেই রাতেই ছুরি দিয়ে নিজেই আত্মহত্যা করে। আর সেই থেকেই নাকি পরিত্যক্ত জমিদার বাড়িতে মা আর মেয়েকে রক্তাক্ত অবস্থায় ঘোরাফিরে করতে দেখা যায়। ঘটনা শোনার পর আমার বিশ্বাস হতে চাইল না। এই আধুনিক যুগে এটা কিভাবে সম্ভব? কিন্তু আমি যে এই ঘটনার শিকার। অবশেষে ইমাম সাহেবের সহায়তায় সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে সক্ষম হই। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার ছোট বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রায় 10 থেকে 12 বছর পূর্বে। আমার বোন তখন ক্লাস 3য় শ্রেণীতে পড়তো। সেই সময়টা ছিল শীতের সময়। আমার বোন আমার মতো একটু দুষ্ট প্রকৃতির ছিল। বলতে গেলে কোনো কিছু ভয় পেত না। একমাত্র আব্বুকে ছাড়া সারাদিন খেলাধুলা আর শয়তানি করা ছিল তার একমাত্র পেশা। শীতের সময় আসে আর তখন বড়ই ফলের সিজন আসে। আমরা অনেকেই তখন হিন্দু এলাকায় বড়ই চুরি করতে যেতাম দিনের বেলায়, আর ফজর হলে চলে যেতাম বড়ই গাছের নিচে বড়ই কুড়াতে। তো একদিন রাতে, তখন প্রায় 2টা বা 2:30 এমন হবে, আমার বোনকে পাশের বাসায় একটি মেয়ে বড়ই কুড়াতে নিয়ে যায়। এটা আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে যায়, কারণ আব্বু আম্মু জানলে মারবে তাই। তখন সবাই ঘুমের মধ্যে ছিলাম। আমার বোন ভাবছে হয়তো ফজরের আজান দিয়ে দিয়েছে, কিন্তু সে জানতো না মাত্র 2:30 এমন হবে। তো আমার বোনকে নিয়ে ওই মেয়েটা চলে যায় হিন্দুবাড়ি এলাকার গাছের নিচে। এলাকাটা প্রায় আমাদের এলাকা থেকে 1 কিলোমিটার দূরে হবে। আম্মু কি মনে করে হঠাৎ পাশে তাকিয়ে দেখে আমার ছোট বোনটি নেই। তখন আব্বুকে আমাকে ডেকে তোলে, চিৎকার করে কান্নাকাটি করা শুরু করে দিল যে আমার মেয়ে কোথায় গেল। বাড়ির চারদিক খুঁজলাম, কোথাও পাইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 2:30। কি করব তখন, কোথায় খুঁজবো কিছুই বুঝতেছিলাম না আমরা। আমি যখন একটি 3 ব্যাটারি লাইট নিয়ে বাথরুমের কাছে গেলাম তখন কেউ একজন বলল যে তোর বোনের অনেক বড় বিপদ, তুই তাড়াতাড়ি হিন্দু এলাকায় যা, তোর বোনের সাথে খারাপ কিছু হবে, তাড়াতাড়ি যা। এটা যখন বলল, বিশ্বাস করেন আমি অনেক ভয় পেয়ে কান্না করে দিয়ে জোরে আব্বুকে ডাক দিয়েছিলাম, আব্বু আমার বোনের অনেক বড় বিপদ। তখন আব্বু বলল, কে বলছে? আমি বললাম জানি না আব্বু। কে যেন কেমন একটা আওয়াজে আমার কানে এসে বলল, তোর বোনের অনেক বড় বিপদ, তুই যা হিন্দু এলাকায়। তখন আব্বুর বুঝতে বাকি নেই, বড়ই কুড়াতে গিয়েছে। যাদের সাথে যায় হয়তো তারা কেউ নিয়ে গেছে,
তখন আব্বু আর আমি তাড়াতাড়ি চলে গেলাম হিন্দু বাড়ি এলাকায়। অনেক খোঁজাখুঁজির পর পাই নাই। তারপরও হঠাৎ করে একজন পাগলের মতো আমাদের সামনে দাঁড়ায় আর বলে, তোরা তাড়াতাড়ি যা, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সামনে একটা ভাঙা বাড়ির উঠোনে বড়ই গাছটি নিচে আছে, তাড়াতাড়ি যা। এই বলে অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু উনি কে সেটা দেখার ইচ্ছা তখন ছিল না, কারণ আমার বোনকে আনতে হবে। তখন তাড়াতাড়ি গিয়ে দেখি আমার বোন একা একা কার সাথে কথা বলছে আর বড়ই কুড়াইতেছে। তখন আমি ওর নাম ধরে ডাক দিলাম। ও আমাদের দেখে ভয় পেয়ে গেছে, কারণ ও আমাদের এইভাবে দেখবে ভাবতে পারেনি। তখন বললাম, কিরে তুই আমাদের না বলে এখানে আসলি কেন? এত বড় সাহস কিভাবে পাইলি তুই? তখন বলে, ভাইয়া আমি একা আসিনি, আমার সাথে তো ও এসেছে। তখন বললাম, ওটা কে? বলে, সাদিয়া আমাকে নিয়ে আসছে। তখন হাতের ইশারা করে দেখালো ওইখানে কেউ নেই। তখন তাড়াতাড়ি ওরে নিয়ে বাসায় চলে এলাম। আসার সময় আবার সেই লোকটা বলল, ভাগ্য ভালো সঠিক সময় গিয়েছিলি, নয়তো আজ ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। তখন জিজ্ঞাসা করলাম, আপনি কে? বলল, আমি কে জানতে হবে না, তবে তোদের জন্য মঙ্গল কামনা করি বাছা। এই বলে অন্ধকারে মিলিয়ে গেল। সেই দিকে খেয়াল না রেখে আমার বোনকে নিয়ে আমি আর আব্বু বাসায় এসে আমি রাগে চলে গেলাম সাদিয়াদের ঘরে। গিয়ে ডাকলাম সাদিয়ার মাকে। ওর মা বাহিরে আসলো। বললাম, সাদিয়া কোথায়? বলে, ও তো ঘুমাচ্ছি। এটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আর কিছুটা ভয় পেয়ে গেলাম। তার মানে আমার বোনকে তাহলে কে নিয়ে গিয়েছিল? তাড়াতাড়ি বাসায় এসে আব্বু আম্মুকে বললাম কথাগুলো। তখন তারা বলে, আল্লাহ আমাদের মেয়েকে বাঁচিয়েছে। সেই দিন রাতে আমার বোনের অনেক জ্বর হয়। অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কাজ হয়নি। পরে একটি বড় হুজুরের কাছে আব্বু যায়, সব খুলে বলে। পরে উনি বাসায় এসে আমার বোনকে দেখে, বুঝে যান ওইটা সাদিয়া ছিল না, ওইটা একটা খারাপ জিন ছিল, যা আমার বোনকে মেরে ফেলতে চেয়েছিল। আর সাথে এটাও বলেন যে আমাদের বলছিল সব সময় এসে সে ছিল আমাদের দাদার একটা ভালো জিন, কারণ আমার দাদা ছিলেন একজন বড় আলেম, তার অনেক ছাত্র জিন ছিল। এরপরে হুজুর কিছু দোয়া দরুদ পরে ঝাড়া দিয়ে যান আর একটা কবজ দিয়ে যান। এক সপ্তাহ পরে আমার বোন সুস্থ হয়ে ওঠে আর এইসব পাগলামি ছেড়ে দেয়, সাথে আমিও। এই ছিল আমার জীবনের ঘটনা। লিসেনার্স, এবার আজকে শেষ ঘটনা পড়তে যাচ্ছি। আমি যে ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা আজ থেকে প্রায় 3 বছর আগের। আমি তখন সবেমাত্র স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি। মাদ্রাসাটা ছিল যশোর জেলায়। মাদ্রাসায় ভর্তি হবার পর একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আমার লজিং বাড়ি, মানে মাদ্রাসার ছাত্রদের জন্য যে বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয় তা ঠিক হচ্ছিল না। অবশেষে ঠিক হলো, তাও সেটা মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে। লজিং বাড়িটা ছিল লোকালয় থেকে একটু দূরে। মাদ্রাসা থেকে 5 মিনিট হাঁটার পর আর কোনো বাসা বাড়ি সেখানে দেখা যেত না। রাস্তার এক পাশে জঙ্গল টাইপের আর অন্য পাশে বাঁশবাগান, সব মিলিয়ে ভুতুরে একটা পরিবেশ তৈরি হয়ে আছে সেখানে। দিনের বেলায়ও সেখান দিয়ে যেতে গা ছমছম করে। আর এই জায়গাটা পেরিয়ে সামনে ফাঁকা মাঠ। মাঠ থেকে যদি কেউ গলা ফাটিয়ে চিৎকার করে তাহলেও কেউ শুনতে পাবে না। এই মাঠ নিয়ে অনেকের মুখে অনেক কথা শোনা যায়। অনেকেই এখানে অস্বাভাবিক কিছু দেখেছেন। যাই হোক, মূল ঘটনায় চলে আসি। 3 বেলা আমাকে খাবার এনে খেতে হতো। সকালে আর দুপুরে আমি একাই যেতাম খাবার আনতে, আর রাতের বেলা খাবার আনার সময় আমার সাথে ইমরান ভাই যেতেন। প্রতিদিনকার মতো আমি আর ইমরান ভাই 7:30-এ রওনা দিলাম লজিং বাড়ির উদ্দেশ্যে। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। যাওয়ার সময় সব কিছু স্বাভাবিক ছিল। আমরা মাঠ পেরিয়ে সিলিং রাস্তায় উঠলাম। তখন ইমরান ভাই আমাকে বললেন, সাদিক তুমি যাও, খানা নিয়ে আসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আমি যথারীতি লজিং বাড়ি থেকে খাবার নিয়ে রাস্তায় আসলাম। দেখলাম ইমরান ভাই দাঁড়িয়ে আছেন। আমি বললাম, ভাইয়া তাড়াতাড়ি চলেন, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। দুজন চলতে শুরু করলাম। আমি খুব পচা একটা গন্ধ পাচ্ছিলাম, মনে হচ্ছিল আশেপাশে কোনো প্রাণী মরে গেছে। খেয়াল করলাম ইমরান ভাই আমার থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে চলছেন, আর উনি তেমন একটা কথাও বলছেন না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। কলটা আর কেউ না, ইমরান ভাই করেছেন। কিন্তু আমি দেখলাম ওনার হাতে তো কোনো ফোন নেই। উনি যদি আমাকে কল না করেন তাহলে আমাকে কে কল করলো? আমি ঘামতে শুরু করলাম। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, কি ব্যাপার সাদিক, কই তুমি? কখন থেকে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি এখানে। কথাটা শোনার সাথে সাথে আমি থমকে দাঁড়ালাম। ইমরান ভাই যদি রাস্তায় আমার জন্য অপেক্ষা করছেন,
তাহলে আমি এতটা পথ যার সাথে আসলাম উনি কে? ইমরান ভাইয়ের দিকে তাকাতেই দেখলাম উনি দূরে সরিয়ে দাঁড়িয়ে খুব ভয়ঙ্করভাবে হাসছেন। আমি আর ঠিক রাখতে পারলাম না, সেখানেই আমি জ্ঞান হারালাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরল, নিজেকে অফিস রুমে আবিষ্কার করলাম। মাদ্রাসার প্রিন্সিপাল সহ কিছু শিক্ষক আমার শিওরে দাঁড়িয়ে আছেন। বড় হুজুর আমাকে জিজ্ঞাসা করলো কাল রাতে আমার সাথে কি ঘটেছিল। আমি সমস্ত ঘটনা তাদের খুলে বললাম। হুজুর কিছু সূরা কালাম পরে আমার শরীর বন্ধ করে দিলেন আর বললেন, ভয় পেও না, ওটা একটা খারাপ জিন ছিল, সমস্যা নেই, তুমি একটু সাবধানে থেকো। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু আমার জন্য যে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সেটা কোনোভাবেই আমি টের পাইনি। বেশ কিছুদিন আর কোনো সমস্যার সম্মুখীন হয়নি। শুক্রবার রাতে আমরা 3 জন ওমর ফারুক ভাইয়ের মসজিদে গিয়েছিলাম। উনি ওখানে ইমামতি করতেন। মসজিদটা আমার লজিং বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে ছিল। মাদ্রাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। আমরা 4 জন গল্প করতে করতে সেই ভুতুরে মাঠটা অতিক্রম করলাম। হঠাৎ রায়হান ভাই থমকে দাঁড়ালো, বলল, তোমরা কি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? আমরা কান পাতালাম। হ্যাঁ, আমরাও শুনতে পেলাম। মানুষ মারা গেলে মরা বাড়িতে যেমন কান্নাকাটি হয় ঠিক তেমনভাবে কেউ কান্না করছে। ওমর ভাই বললেন, কে কে কান্না করছে এত রাতে? কোনো উত্তর এলো না, তাই আমরা আবার হাঁটতে লাগলাম। হঠাৎ আমাদের সামনে থাকা গাছের উপর থেকে একটা মহিলা লাফ দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। চাঁদের ঝাপসা আলোতে দেখতে পেলাম মহিলাটি লাল শাড়ি পরে আছে আর চুলগুলো এলোমেলো, খুব ভয়ঙ্করভাবে আমাদের দিকে তাকিয়ে হাসছে সে। এটা দেখে আমরা 4 জন প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমরা উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদের পা সেখান থেকে একটুও মুভ করছিল না। মহিলাটি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু ওরা 3 জন হাফেজে কোরআন ছিল আর আমার শরীর কিছুদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই মহিলাটি আমার কাছে আসতে পারছিল না। আমার হাতে লজিং বাড়িতে থাকা খাবার জন্য একটা স্টিলের বাটি ছিল। ওমর ভাই খুব সাহসী ছিলেন। উনি আমার হাত থেকে বাটিটা নিয়ে আয়াতুল কুরসি পরে সমস্ত শক্তি দিয়ে স্টিলের বাটিটা ওই মহিলাটির দিকে ছুঁড়ে মারলেন। মহিলাটি চিৎকার করতে করতে বলল, কাজটা ঠিক করলি না, আজ না হয় বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। একথা বলে মহিলাটি উধাও হয়ে গেল। এদিকে আমরা প্রাণপণে দৌড়াতে লাগলাম। মাদ্রাসার সামনে এসে আমি জ্ঞান হারালাম। 2 দিন পর আমার জ্ঞান ফিরল। আমি নিজেকে আমার বাসায় পেলাম। এরপর অনেক হুজুর দেখানোর পর আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, তবে এই মাদ্রাসা আর ফিরে যায়নি। লিসেনার্স, এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন নাইম। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhudfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।